আসসালামু আলাইকুম। সবাইকে যথারীতি স্বাগত জানিয়েই আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকের সলিউশন ক্লাস আমরা আসলে গত ক্লাসের মানে যে পর্যন্ত আমরা ছিলাম, যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা এই মকের কোশ্চেন আনসারের এই পর্যন্ত ছিলাম, এমসিকিউ পর্যন্ত সলভ করেছিলাম। এটা আমাদের সলিউশন চলছে টু এর সেট এর সলিউশন চলছে। তো দেখো, যথারীতি আমরা ডাউন টু টপ সিস্টেম ফলো করব কোশ্চেন আনসারের ক্ষেত্রে। ডাউন টু টপ সিস্টেম হলো প্রথমে আমরা কোশ্চেন পড়ব, তারপরে আমরা কম্প্রিহেনশনে যাব। তো কোশ্চেনটা হলো বাংলার পটচিত্রের খ্যাতি কিভাবে বোঝা যায়, তার চারটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। এখন আমরা কম্প্রিহেনশন দেব। বাংলার পটচিত্রের চারটি খ্যাতি কিভাবে বোঝা যায়। দেখো, কম্প্রিহেনশনের প্রথম প্যারায় প্রথম প্রশ্নের উত্তর থাকবে। একসময় আমাদের বাংলার লোকশিল্পের ভুবন জোড়া খ্যাতি ছিল। ভুবন জোড়া মানে হলো পৃথিবী জোড়া, আর খ্যাতি মানে সুনাম। বেশিরভাগই হাতের নানা রকম কারুকাজ, কারুকাজ মানে নকশা ও চিত্রশৈলী। তবে আহ, সব লোকশিল্পই তার স্বকীয় বৈশিষ্ট্যে বেশ উজ্জ্বল। তো ভুবন জোড়া খ্যাতি ছিল। আমরা কোশ্চেনটা পেলাম এখানে, দেখো কোশ্চেনের যে টেক্সট, কোশ্চেনের যে কিওয়ার্ডস, সেই কিওয়ার্ডস যেখানেই পাবো উত্তর সেখান থেকেই শুরু। এর আগে বলেছিলাম যে কোশ্চেনের কিওয়ার্ডস যেখানেই পাবো উত্তর সেখান থেকেই শুরু। তো কোশ্চেনের কিওয়ার্ডস পেয়েছি প্রথম প্যারাতেই। কোথায় পেয়েছি? প্রথম প্যারাতেই, প্রথম প্যারার প্রথম লাইনে। তো এই জন্য এখান থেকেই কিন্তু উত্তরটা শুরু হয়েছে। তো এর দ্বিতীয় লাইন থেকে উত্তর শুরু হয়েছে যে বেশিরভাগ হাতের নানা রকম কারুকাজ ও চিত্রশৈলী শৈলী। তো একটা পেলাম, এখানে পেলাম এক। আমি এখানে কোশ্চেন নাম্বার হলো 33, এই 33 লিখে আমি এখান থেকে শুরু করলাম, একটা পেলাম, এটা হলো এক। 33 এর ওয়ান, এটা আন্ডারলাইন করে আমরা লিখে রাখবো। 33 ওয়ান, আমাদের চারটা লিখতে হবে। তো 33 এর ওয়ান পেলাম, এক নাম্বার পেলাম। এবার এইটা লেখার কিভাবে লিখবো? বেশিরভাগ হাতের নানান রকম কারুকাজ ও চিত্রশৈলী, এই কথাটা আমরা লিখবো বেশিরভাগ। বেশিরভাগ তোমার লোকশিল্প, এই যে লোকশিল্প হাতের কাজ এবং হাতের কারুকাজে তৈরি, এটা আমরা লিখে দিলে হবে। এরপরে দেখো, তবে সব লোকশিল্পই তার স্বকীয় বৈশিষ্ট্যে বেশ উজ্জ্বল, এটাকেও আমরা 2 নম্বর হিসেবে নিতে পারি, অর্থাৎ কন্টেন্ট টু। বেশিরভাগ আমরা এই বাক্যটা লিখব যে প্রত্যেকটি, তবে সব মানে এখানে দেখো, সব সব বলতে সকল লোকশিল্পের মধ্যেই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। দেখো, স্বকীয় বৈশিষ্ট্য মানে নিজেদের বৈশিষ্ট্য বা নিজের বৈশিষ্ট্য। এরপর 3 নম্বর কন্টেন্ট, এরকমই লোকশিল্পের পটচিত্র শুরু প্রায় 1700 শতকের মাঝামাঝি হলেও 1820 সালের পর থেকে দারুণ রমরমা। রমরমা মানে হলো জাঁকজমকপূর্ণ। এখানে আমরা পেলাম কন্টেন্ট 3। তো কন্টেন্ট 3 এত বড় তো লেখা যাবে না, এটাকে একটু গুছিয়ে সংক্ষিপ্ত করে লিখবো যে বেশিরভাগ লোকশিল্প শুরু হয়েছিল 1700 শতকের মাঝামাঝি, কিন্তু 1820-এর পর থেকে সেটা ব্যাপক ছড়িয়ে পড়ে। এই রমরমা মানে ব্যাপক বা জাঁকজমকপূর্ণ অবস্থা থাকে। তখন সাধারণ মানুষের ঘরে ঘরের তুমুল জনপ্রিয়তা, তুমুল মানে অনেক। তাহলে 4 নম্বর পেলাম, এটা হলো 4 নম্বর, অনেক জনপ্রিয়তা। সাধারণ মানুষের ঘরে এই লোকশিল্পের জনপ্রিয়তা ছিল অনেক। তো আমরা খেয়াল করব 33 এর কোশ্চেনের চারটা হয়ে গেছে। এই চারটা লেখার ক্ষেত্রে আমরা নিজেদের মানে নিজেদের উপস্থাপনটাই খেয়াল করব, অর্থাৎ নিজের ভঙ্গিতে এটা আমরা উপস্থাপন করব। হুবহু লিখবো না, অর্থাৎ এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা কপি করব না। আমরা একটু শব্দ পরিবর্তন করে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে অথবা বাক্যের প্যাটার্ন চেঞ্জ করে লিখলেই এর সঠিক উত্তর হয়ে যাবে। এই হলো চারটা। চারটার পর আরো থাকতে পারে কন্টেন্ট, এগুলো আমরা লিখবো না, চারটা হলেই আর লিখবো না। বিদেশে বিভিন্ন সম্ভ্রান্ত জাদুঘরে, সম্ভ্রান্ত মানে হলো নামি দামি, সম্ভ্রান্ত জাদুঘরে ওয়ার্ডগুলো লিখে রাখবে, ওয়ার্ড মিনিং গুলো সবাই লিখবে, কারণ ওয়ার্ড মিনিং না লিখলে তুমি এগুলো শিখবে না, কোশ্চিন কালও শিখবে না। ওয়ার্ড মিনিং লিখতে হবেই, লিখতে হবে, শুধু জানলেই হবে না, ওয়ার্ড মিনিং লিখতে হবে। তো দেখো, সম্ভ্রান্ত মানে নামি দামি জাদুঘরেও এই পটচিত্র স্থান পেয়েছে। পটচিত্র মানে ছবি আঁকা।
শিল্প রসিকদের কাছে সম্মানিত হয়ে, সম্মানিত মানে গ্রহণযোগ্য হয়েছে, শিল্প রসিক বলতে যারা শিল্পকে ভালোবাসেন, নিলামে বাজারে উঠেছে। যে পটচিত্র তখন মাত্র কয়েক আনায় বিক্রি হতো তা এখন বিদেশের বাজারে দুর্মূল্য। দুর্মূল্য মানে অনেক বেশি দামি। কয়েকশো বছরের ঐতিহ্য পুষ্ট এই পটচিত্রের ঐতিহাসিক মূল্য কিছু কম নয়। তাহলে প্রথম কোশ্চেনের আনসার এই পুরো প্যারাটাতেই আছে, এবং আমরা চারটা পাওয়ার পরে আর বাকিগুলো আন্ডারলাইন করলাম না। এরপর চলে যাব আমরা 34 কোশ্চেন। 34 নাম্বার কোশ্চেনে দেখো, বাংলার পটচিত্রে পটুয়াদের দক্ষতা কিভাবে প্রকাশ পেত। অর্থাৎ যে পটচিত্র বা যে ছবি আঁকতো, এইখানে যে পটুয়া পটুয়া যারা ছবি আঁকতো তারা যে এক্সপার্ট, দক্ষ মানে নিপুণ, বা তোমার হলো এক্সপার্ট বলি আমরা যেটাকে, এইটা কিভাবে প্রকাশ পায় আমরা যথারীতি আমাদের কম্প্রিহেনশনের প্রথম কোশ্চেন যেখানে পেলাম এটা কিন্তু এভাবে আন্ডারলাইন করবো, আমি যেভাবে আন্ডারলাইন করেছি। দ্বিতীয় কোশ্চেন এর পরের থেকে, এর পরের লাইন থেকে, অর্থাৎ এই পর্যন্ত প্রথম কোশ্চেন চলে গেছে। দেখো তোমার তারা যে দক্ষ, এটা কিভাবে প্রকাশ পেত। এরপরে দেখো 34 নাম্বার কোশ্চেন এখান থেকে শুরু হবে। কেন? কারণ 33-র কোশ্চেন এই পর্যন্ত পুরোটাই হলো 33-র আনসার। তো এই জন্য আমরা 34 এখান থেকে একটা কোশ্চেনের আনসার যেখানে শেষ হবে, দ্বিতীয় কোশ্চেনের আনসার খুঁজবো তারপর থেকে। আর আরেকটা কৌশল হলো ওই কোশ্চেনের কি ওয়ার্ড বা ওয়ার্ডস যেখানে পাবো সেখান থেকে। দেখো, পটচিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুত গতিতে একটানা দৃঢ়রেখা রঙের খেলা। দেখো পটুয়ারা এতটাই দক্ষ ছিল। তাহলে ওই যে কোশ্চেনের মানে কোশ্চেনের শব্দ ছিল যে পটুয়ারা দক্ষ ছিল, কিভাবে বোঝা যায়, তাহলে এখানে পেলাম, তাহলে উত্তর এখান থেকে আছে। আমি এখানে 34 লিখলাম। লিখে দেখো, পটুয়ারা এতটাই দক্ষ ছিল যে রেখার টান টোনে কুশলী প্রয়োগে ছবিতে যেমন একটা আয়তনের মাত্রাও সৃষ্টি করতে পারত, তেমন আবার রঙিন রেখা দ্রুত টানে কি অনায়াসে সরু থেকে মোটা, কখনো বা মোটা থেকে শুরু করে আলো ও ছায়ার প্রভাব টানতে পারতো। এখানে দুইটা কন্টেন্ট আছে। তো আমি 33-র ওয়ান ওয়ান হবে হলো এখান থেকে এই পর্যন্ত। হুম, এই পর্যন্ত কি, সেটা হলো তারা রেখার টান টোনে কুশলী, রেখার টান টোনের কুশলী প্রয়োগ করতে পারতো। তাহলে এখানে সেন্টেন্সটা লিখতে হবে পটুয়ারা রেখার টান টোনে কুশলী প্রয়োগ করতে পারতো। এরপরে দেখো, আরো একটু লিখতে পারো এই একই কন্টেন্টে কুশলী প্রয়োগ করে ছবিতে নতুন একটা মাত্রা সৃষ্টি করতে পারতো। এরপরে দ্বিতীয় কন্টেন্ট শুরু হবে এখান থেকে। তো এখানে আমরা টু লিখলাম। এখানে টু টু লিখে দেখো, রঙিন রেখার দ্রুত টানে কি অনায়াসে সরু থেকে মোটা, কখনো বা মোটা থেকে শুরু করে আলো ও ছায়ার প্রভাবটা আনতে পারতো। তাহলে এই বাক্যটা আমরা লিখবো এভাবে যে তারা দ্রুত, অতি দ্রুত রেখার রেখার ব্যবহার করে, রেখাকে সরু বা মোটা করে আলো ছায়ার প্রভাব আনতে পারতো। এরপরে দেখো কন্টেন্ট নাম্বার থ্রি হলো জল রঙের বিস্ময়কর ব্যবহার ও তাদের একটানা বলিষ্ঠ রেখার নৈপুণ্যই ছবির সব বিষয়কে জীবন্ত করে তুলতো। তাহলে এখানে আমরা কন্টেন্ট এই পর্যন্ত, জল রঙের বিস্ময়কর ব্যবহার করতে পারতো। ঠিক আছে। এরপরে দেখো, এখানে আরেকটা আছে যে যে একটানা বলিষ্ঠ রেখা। এখানে দেখো কন্টেন্ট 4, সেটা হলো রেখার দক্ষ প্রয়োগে ছবিকে জীবন্ত করে তুলতে পারতো। দেখেছো এখানে এই পর্যন্ত রেখার দক্ষ, নৈপুণ্য মানে দক্ষ, নৈপুণ্য শব্দের অর্থ হলো দক্ষ বা এক্সপার্ট। রেখার দক্ষ প্রয়োগের মাধ্যমে ছবিকে জীবন্ত করে তুলতে পারতো। ঠিক আছে। জীবন্ত মানে প্রাণবন্ত। ওয়ার্ডের মিনিং গুলো আমরা সবাই লিখবো, কেউ বাদ থাকবো না। এখানে যে জীবন্ত, এই যে জীবন্ত শব্দটা, এই জীবন্ত মানে হলো প্রাণবন্ত। ঠিক আছে। আর এখানে আরেকটি শব্দ বললাম নৈপুণ্য। নৈপুণ্য মানে দক্ষ, দক্ষ, দক্ষ। ঠিক আছে। যারা ক্লাস করতে বসবা তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, বসে অবশ্যই লিখবা। না লিখলে এটা ভুলে যাবে এবং এটা এই বানানটাও পারবে না। এরপরে দেখো, এই পটচিত্রের শৈলী, এই পটচিত্রের শৈলী এক বিশেষ সময়ের কারুশিল্প, যেখানে হাতের ভাষার মধ্যে খুঁজে পাওয়া যায় হৃদয়ের স্পর্শ এবং কালের চাক্ষুষ ইতিহাস। চাক্ষুষ মানে হলো প্রত্যক্ষ। এই চাক্ষুষ শব্দটা লেখো, লিখে এর অর্থ লেখো প্রত্যক্ষ। পয়রা ফলা তয়জা ফলা ক্ষিয়, প্রত্যক্ষ অর্থাৎ চোখের সামনে। এর পরের কোশ্চেনে চলে যাব আমরা।
পরের কোশ্চেন দেখো, 33 গেল, 34 গেল, 35। 35 হলো পটুয়ারা। দেখো, পটুয়ারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রং তৈরি করতো, যে কোনো চারটি প্রক্রিয়া বর্ণনা করো। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রং তৈরি করতো? ঠিক যথারীতি 33 কোশ্চেন গেল, 34 গেল, তারপরে 35 হবে। তো এই পর্যন্ত যেহেতু 34 চলে গেছে, তাহলে 35 একান্ত হবে। তো কোশ্চেনের উত্তর কোথা থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, যেখানে কোশ্চেনের শব্দটা পাবো সেখান থেকে উত্তর শুরু হয়েছে বলে ধরে নিব। রাসায়নিক রঙের ব্যবহার তখনও শুরু হয়নি বলে পটুয়ারা নিজেরাই ঘরে রং তৈরি করত। তাহলে দেখো কিভাবে রং তৈরি করতে, এই কথাটা এখানে পেলাম। তার মানে এর পরের বা সেন্টেন্স থেকে আমরা 35 এর আনসার পাবো। 35 লিখলাম। লিখে তোমরা কিন্তু পেন্সিল দিয়ে লিখবে এটা। এক দক্ষ পটুয়া বলেন, আমরা লাল রং তৈরি করতাম পান, চুন, খয়ের আর সুপারি বাটার রস শুকিয়ে। তাহলে এইটাকে আমরা নিজেদের মতো করে লিখে দেবো। এটা হলো 35 এর on। আমরা এই চারটি কন্টেন্ট প্যারায় লিখবো, এবং চারটি কন্টেন্ট 1 2 3 4 এভাবে লিখবো না। আমরা চারটি কন্টেন্ট পর পর লিখবো। কখনো আমরা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এভাবে লিখতে পারি। এভাবে শুরু করব কোশ্চেনের আনসার, যে পটুয়ারা রং তৈরি করত নিজেরাই। তারপরে লিখব যে সাদা রং তৈরি করতো, মনে করে এখানে বলছে লাল রং তৈরি করতো পান, চুন, খয়রা, সুপারি বাটার রস শুকিয়ে। এভাবে লিখবো। দ্বিতীয়ত, তারা দেখো দ্বিতীয়ত কি করতো, আরেকটা রঙের বর্ণনা এখানে দেওয়া আছে। দেখো 2 নাম্বার কন্টেন্ট লিখলাম। চারটা হতেই হবে, কাঁচা হলুদ আর চুন একসঙ্গে বেটে তৈরি করতাম হলুদ রং। তার মানে হলুদ রং তৈরি করতো কাঁচা হলুদ আর চুন একসঙ্গে বেটে। এরপর দেখো 3 নাম্বার কন্টেন্ট, ঘন নীল আর বেগুনি রং বানাতো পুঁই বীজের রস বের করে শুকিয়ে, বেলের আঠা বা তেঁতুল বীজের আঠা মিশিয়ে। এটা ছোট করে লিখবে, এত বড় লেখা যাবে না। আমাদের যে স্পেসটা দেয় সেটা খুবই ছোট। এই জন্য এটা লিখবে এরকম ছোট করে, যে পুঁই বীজ আর তোমার বেগুন রং, তোমার পুঁই বীজ, বেলের আটা, তেঁতুল বীজের আঠা, এগুলো দিয়ে একসাথে করে তারা এই যে নীল আর বেগুনি রং তৈরি করতো। 3 নাম্বার কন্টেন্ট গুলো। এরপর 4 নাম্বার কন্টেন্ট হলো, দেখো, হলুদ আর পুঁই বীজের রসের সংমিশ্রণে সহজেই করে ফেলতাম সবুজ রং। তাহলে সবুজ রং তৈরি করতো পুঁই বীজ আর হলুদ রং মিশিয়ে। হয়ে গেল, এই চারটা কন্টেন্ট হয়ে গেল। আর গোলাপি রংটা আনতাম টকটকে লাল রঙের সঙ্গে খড়ি মাটি গুলিয়ে। এটা আমরা লিখবো না কেন, কারণ আমাদের তো চারটা দরকার। কুপির ভূষো, কুপি মানে হলো তোমার প্রদীপ, পয়রা ফোলা দয় দীর্ঘ ই প, প্রদীপ। প্রদীপ, কুপি মানে প্রদীপ, লিখে রাখো। ভূষো, ভূষো হলো ওই যে ভুসি। কালি থেকে বা চাল পোড়া থেকে কালো রং করাটা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার ছিল না। নারকেলের মালার রং রাখা হতো, তুলিটাও তৈরি করতাম ছোট জন্তুদের লেজের শেষাংশ থেকে। এখানে 2টা শব্দ, শেষাংশ, শেষ এবং অংশ, সন্ধি বিচ্ছেদ করলে হয় শেষ অংশ। ঠিক আছে। তো এটা গেল আমাদের তোমার 35 কোশ্চেনের। আমরা চারটি হয়ে গেলে আর আমরা বলছি না, কারণ চারটায় লিখলে হবে, অধিক লেখার দরকার নেই। যদি কেউ চারটা বুঝতে না পারো চারটা হয়েছে কিনা, তখন একটু বেশি লিখতে পারো। তো আমরা এরপর তারপর তাছাড়া এই 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 পদ্ধতি অনুসরণ করব, অথবা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এই পদ্ধতি অনুসরণ করব। আবার কখনো প্রশ্নের আনসারে, উত্তরে সরাসরি আমরা চারটি কন্টেন্ট প্যারা করে লিখে দিব। ঠিক আছে। আমরা এক একটা কোশ্চেনের আনসারে এক একটা পদ্ধতি বা স্টাইল আমরা অনুসরণ করব। এরপরে দেখো, আমরা চলে যাচ্ছি 36 কোশ্চেনটা পড়ে নেব যথারীতি। পটচিত্রের বিষয়বস্তুতে পটচিত্রের বিষয়বস্তুতে পর্যায়ক্রমে পরিবর্তন আসার চারটি কারণ উল্লেখ করো। বিষয়বস্তু মানে আমরা বুঝি সাবজেক্ট, বিষয়বস্তু। আহ, পটচিত্রের যে 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 বিষয় নিয়ে আগে মানুষ ছবি আঁকতো, সেই বিষয়গুলো কিভাবে পরিবর্তন আসলো, এই কিভাবে আসলো এটার উত্তর লিখতে হবে। তো 35 যেখানে শেষ হয়েছে, 36 তারপরের থেকে শুরু হবে। তার মানে এই প্যারা থেকে, আগে পটুয়ারা গ্রামে থাকতো বলে চিত্রাঙ্কনে তাদের নিজস্ব সংস্কৃতির প্রতিচ্ছায়া দেখা যেত। তাহলে একটা পেলাম। 36 প্রথম হলো, 1 নাম্বার কন্টেন্ট হলো প্রথমে গ্রামে থাকতো বলে তারা গ্রামের ছবি আঁকতো। গ্রামীণ, তাহলে 1 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বারে গ্রামীণ। এখানে একটা শব্দের অর্থ একটু হলো প্রতিচ্ছায়া। প্রতিচ্ছায়া মানে ছায়া। ছায়া লেখো, প্রতিচ্ছায়া মানে ছায়া। আর চিত্রাঙ্কন শব্দটা হলো চিত্র এবং অঙ্কন, এখানে হলো ছবি আঁকা। গ্রামীণ ধ্যান ধারণা পৌরাণিক, ধর্মীয়। পৌরাণিক মানে পুরাতন, মিথোলজি।
এইটা কিন্তু ক্লোজ প্যাসেজে এই ধরনের শব্দ ব্যবহার হয়, পৌরাণিক ধর্মীয় বিষয়ের উপর। তার মানে পুরাতন ধর্মীয় বিষয়ের উপর ছবিগুলো আঁকা হতো। তাহলে 2 নাম্বার পেলাম। গ্রামীণ ধ্যান ধারণা, পৌরাণিক পৌরাণিক বিষয়ের উপর ছবিগুলো আঁকা হতো। পরে পটুয়ারা শহরে এসে বসবাস করার ফলে তাদের চিন্তা ভাবনার প্রসারিত প্রসারিত হলো। এই প্রসারিত মানে বেড়ে যাওয়া। অর্থ লিখে রেখো সাথে সাথে। প্রসারিত মানে বেড়ে যাওয়া। আমি কিন্তু এরপর থেকে এই সলভ ক্লাসে যারা অংশগ্রহণ করছো তাদের খাতা দেখতে চাইবো যে কয়টা শব্দ লিখেছো, কয়টা শিখেছো, এগুলো আমি জানতে চাইবো, ঠিক আছে? দেখো, তো প্রসারিত মানে বেড়ে যাওয়া। ওয়ার্ড মিনিং তো আমাদের টেক্সট পড়ে বুঝতে হবে, এভাবেই তো ওয়ার্ড মিনিং শিখতে হবে। আমরা আলাদা করে ওয়ার্ড মিনিং মুখস্থ করে লিখতে পারবো না। এরপরে দেখো, পাল্টায় ছবির বিষয়। ইংরেজ শাসনামলে নানা সামাজিক পরিবর্তনের দৃশ্য পথে এসে সবার মন কাড়লো। তাহলে এখানে আমরা কিভাবে পরিবর্তন হলো। এরপর দেখো 3 নম্বরে, আহ পটুয়ারা শহরে বসবাস করায় ইংরেজ শাসনামলের সামাজিক পরিবর্তনের ছবি এই পটে আঁকা শুরু হলো। ব্রিটিশ চিত্রশিল্পীদের সাথে বাংলার এই লোকশিল্পের মেলবন্ধন। এই মেলবন্ধন মানে মিল, এটার মিনিং অবশ্যই লিখে রাখবে, কারণ এইটা কিন্তু ক্লোজ প্যাসেজে আসে এই শব্দটা। লোকশিল্পের মেলবন্ধন মানে মিল, কানেকশন, ঠিক আছে? আহ আহ, ঘটে এই সময়। তাহলে আরেকটা পেলাম এখানে, ঠিক আছে? ঠিক আছে, এই দেখো। দেখো, পটচিত্রে তার প্রভাব অতি স্পষ্ট, মানে পরিষ্কার। ছবি ছাপার যন্ত্রের অনুপ্রবেশ, অনুপ্রবেশ মানে প্রবেশ, এটার মিনিংও লিখে রাখবে। অনুপ্রবেশ মানে প্রবেশ। অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে পটে চালচিত্র আধুনিকতার পরশ লাগলো, এই পরশ মানে ছোঁয়া। তাহলে 4 নম্বর হলো এখান থেকে। এই যে ব্রিটিশ চিত্রশিল্পের শিল্পীদের সাথে বাংলার লোকশিল্পীর মিলবন্ধন ঘটলো, অর্থাৎ কানেকশন হলো, যোগ হলো, মানে তোমার মিল হলো। মেলবন্ধন মানে যোগাযোগ, এখানে মেলবন্ধন মানে যোগাযোগ হলো। এই হলো 4টা। তো যারা এখানে ক্লাসে আছো তারা অবশ্যই শব্দের অর্থ লিখবে, পাশাপাশি আমি যে কন্টেন্ট গুলো মানে চিহ্নিত করে দিচ্ছি এগুলো আলাদা করবে এবং এটা আবার প্রয়োজনে লিখবে। এরপরে 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেন হলো তোমার, বাংলার পটচিত্র মূলত কি কি বিষয় নিয়ে আঁকা হতো, 4টি উদাহরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে এই পটচিত্রগুলো আঁকা হতো। দেখো, আমরা যখন কোশ্চেন আনসার করব তখন পেন্সিল দিয়ে এই কোশ্চেনের নাম্বার এবং কোশ্চেনের কন্টেন্ট যখন আমরা বের করব তখন 1 2 3 করে লিখব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই প্যারায় 36 চলে গেছে, 37 পরের প্যারায়। কোন কোন বিষয় নিয়ে আঁকা হতো এবার সেটা বলা হয়েছে। ইংরেজ আমলে পৌরাণিক কাহিনী ও গ্রাম্য আচরণ বিধির বিষয়ে দ্রুত সরে গিয়ে পটে স্থান পেল সাহেবদের শিকার করার দৃশ্য, স্থানীয় লোকজনের প্রতি সাহেবদের আচরণের ছবি। তাহলে আমরা পেলাম পটের অর্থাৎ ছবির বিষয়বস্তু। দেখো, এখান থেকে আমরা উত্তর পেলাম। তোমার পটে স্থান পেলো এখান থেকে হলো 37। কি হলো? 37-এর 1 হলো পটে স্থান পেলো, অর্থাৎ ছবিতে স্থান পেলো সাহেবদের শিকার করার দৃশ্য, একটা পেলাম। স্থানীয় লোকজনের প্রতি সাহেবদের আচরণের ছবি, তাহলে 2টা পেলাম। আরেকটা বিষয়বস্তু পেলাম, স্থানীয় লোকজনের সঙ্গে ইংরেজরা কি আচরণ করত। এরপরে পশ্চিমা অনুকরণকে ব্যঙ্গ করে নানান চিত্র, আরেকটা পেলাম। দেখো, আরেকটা হলো পশ্চিমা অনুকরণকে ব্যঙ্গ করে চিত্র, যে সবাই যে ওয়েস্টার্ন কান্ট্রি ব্রিটিশদের অনুসরণ করছে, অনুকরণ মানে অনুসরণ, নকল, এটাকে ব্যঙ্গ করে চিত্র আঁকতো, মানে ছবির পট আঁকতো, ছবি আঁকতো। সমকালীন বাবু সমাজের কীর্তি কাহিনীর ছবিওতেও বাদ পড়েনি। তাহলে এটা একটা পেলাম। চার 4টা পেলাম। সমকালীন বাবু সমাজ বলতে ইংরেজদের বোঝাচ্ছে, তাদের যে কীর্তিকলাপ এগুলো পটে স্থান পেয়েছে। ফটো স্টুডিও স্টুডিও ছাপা ছবির সঙ্গে পাল্লা দিয়ে পটে আঁকা হলো রঙ্গমঞ্চের নারী ও পুরুষের ছবি। চরিত্রগুলোর নাটকীয় ভাবভঙ্গি দ্রুত দর্শকদের মন জয় করলো। তাহলে এখানে শেষ। এরপরে 38। 38 নম্বর কোশ্চেন। দেখো, 37 গুলো 38। বাংলার পটচিত্র আজ বিলুপ্ত প্রায়, এই উক্তির সপক্ষে 4টি কারণ দেখো। পটচিত্র আজ বিলুপ্ত প্রায় কেন? দেখো, বিলুপ্ত প্রায় হওয়ার কারণ একদম লাস্ট প্যারা। দেখো, ছবির জগতে ছাপার যন্ত্রের পাশাপাশি বিদেশি রীতি রেওয়াজ হুড়মুড়িয়ে ঢুকে পড়লো, তাহলে একটা পেলাম। 38। 38-এর 1 পেলাম। কি সেটা? মানে কি? সেটা হলো যে ছবির জগতে ছাপার যন্ত্রের সাথে সাথে বিদেশি রীতি রেওয়াজ, এই রীতি রেওয়াজের মিনিং লেখো। রীতি রেওয়াজ,
তার মানে নিয়ম কানুন, রীতি রেওয়াজ মানে নিয়ম কানুন, এটা লিখে রাখো। হুড়মুড়িয়ে ঢুকে পড়লো, তাহলে একটা পেলাম যে আমাদের পটচিত্র হারিয়ে গেল কেন? কারণ ছাপার যন্ত্র প্রবেশ করলো, ফলে পটের ছবির আর কদর রইল না। দেখো, নিত্য নতুন প্রযুক্তি ও প্রতিযোগিতার প্রবল স্রোতে পটুয়াদের অস্তিত্ব রাখা দায় হলো। তাহলে 2 নম্বর পেলাম। নিত্য নতুন প্রযুক্তি মানে আধুনিক প্রযুক্তির কারণে প্রবল স্রোত, প্রবল মানে প্রচুর, স্রোতে পটুয়াদের অস্তিত্ব, অস্তিত্ব মানে সত্তা, দন্ত স, তয় তয়, বফলা আকার, সত্তা, এক্সিস্টেন্স, টিকে রাখা দায় হলো 2 নম্বর। 3 নম্বর হলো সরকারি উৎসাহ ও পর্যাপ্ত, উৎসাহ মানে অনুপ্রেরণা, ও পর্যাপ্ত, পর্যাপ্ত মানে প্রচুর, উদ্যোগ মানে আয়োজন, অভাবে তারা দিশেহারা হলো, অর্থাৎ দিকহারা হয়ে গেল। দিশেহারা মানে দিকহারা, মানে কি করবে ঠিক করতে পারছে না। দেশের বেশিরভাগ আর্ট কলেজ আজ এই লোকশিল্প চর্চার কোনো সুযোগ নেই। আরেকটা কারণ হলো যে আর্ট কলেজগুলোতে এই লোকশিল্প চর্চার সুযোগ কম, চর্চা মানে অনুশীলন। তাই নতুন প্রজন্মের কাছে এই শিল্প খুবই অপরিচিত। এছাড়া উপযুক্ত পৃষ্ঠপোষকতা, পৃষ্ঠপোষকতা মানে সহযোগিতা ও সংরক্ষণ, সংরক্ষণ হলো রক্ষা করা, অভাবে এরকম লোকশিল্প আজ বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় মানে লোপ পেতে বসেছে, হারাতে বসেছে। এই হলো আমাদের তোমার মক 2 এর সেট বি এর সলিউশন শেষ করলাম। আমরা মক 3, মক 3-তে যাবো। আমাদের এখনো 15 মিনিট সময় আছে। মক 3 পেপার 2 আমরা এখন করছি, পেপার 1টা শুরু করব ইনশাল্লাহ নেক্সট সপ্তাহ থেকে। আজকেও পেপার 2 করব। আমরা চলে যাব মক 3 এর পেপার 2 এবং সেটা হবে তোমার সেট এ। হ্যাঁ, মক 3 পেপার 2 সেট এ। হ্যাঁ, এটা সলিউশন করব। দেখো, পেপার 2-তে সাধারণত সন্ধি দিয়েই শুরু হয়। তো আমরা সন্ধি থেকে শুরু করছি, যেহেতু এই 3-র এটা হলো তোমার শুরু, টপিক শুরু, এই জন্য সন্ধি থেকে শুরু করছি। দেখো, সন্ধি 10-এ 10 পেতেই হবে, কারণ এখানে ভুল করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ভুল করার কোনো সুযোগ নেই। এখানে আছে সম প্লাস শোধন, থাকলে সন্ধি হলে এটা অনুসার হয়ে যায়। ঠিক আছে, তার মানে এটা হবে সংশোধন, অনুসার হয়ে যাবে। দেখো, সম প্লাস শোধন সংশোধন, সংশোধন মানে হলো ঠিক করা আর কি। আহ, এরপরে দেখো অন্ত প্লাস ইক্ষ। দেখো, বিসর্গর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে ওটা হয়ে যায়, এই জন্য এটা হবে অন্তরিক্ষ, অন্তরিক্ষ। ঠিক আছে, অন্তরিক্ষ। এই বিসর্গটা হয়ে যাবে। বিসর্গর পরে যদি স্বরবর্ণ থাকে, এই যে ওয়া আর হ্রস্ব ই দীর্ঘ ই, এই স্বরবর্ণ থাকে তাহলে এই বিসর্গটা হয়ে যায়, এই জন্য এটা হয়েছে ঋক্ষ, অন্তরিক্ষ। এরপর দেখো উৎ প্লাস হত। এখানে খণ্ডতার পরে হ থাকলে সকল সময় খণ্ডতা বা দয়ের পরে হ থাকলে দয় দয় হয়ে যায়, তাহলে এটা হবে দেখো উদ্ধত, দয় দয় হয়ে গেছে, উদ্ধত। এবার দেখো গো প্লাস আদি। ঠিক আছে, গো প্লাস আদি, এই গো, ওকার থাকলে এটা সন্ধি হলে, যদি শুরুতে ওকার থাকে আর সন্ধি হয় এটা, তাহলে এই ওকারটা ব হয়ে যায়। ঠিক আছে, এই জন্য হবে গবাদি। ঠিক আছে, গো প্লাস আদি, গবাদি, এই ওকারটা হয়ে গেছে, আর এই আদি আছে তো, এই দয়ের সে আদি, এই জন্য গোযোগ আদি, গবাদি। গোযোগ আদি, গবাদি, তারপরে তোমার পোযোগণ পবন, লোযোগণ লবণ, এই এই নিয়মের উদাহরণ। আর এই 3 নাম্বার যেটা, এর আরো উদাহরণ হলো উৎপ্লাসত, উদ্ধত, তারপরে পদ্ধতি, পদ প্লাস হতি, পদ্ধতি, তারপরে উৎপ্লাস হার, উদ্ধার। ঠিক আছে, তারপরে তোমার উৎপ্লাস ঋত, উদ্ধৃত। ঠিক আছে, উদ্ধৃত, উৎপ্লাস ঋত, উদ্ধৃত। আমি অনেকগুলো উদাহরণ দিলাম। এরপরে গবাদি, এই এই নিয়মের দেখো গো প্লাস আদি, গবাদি। তারপর পো প্লাস অন দেখো পবন। হ্যাঁ, এরপর লো প্লাস অন দেখো লবণ। ওয়ানে দন্ত না, বাট লবণ লিখলে মূর্ধন্য হবে। তারপর ভোজগণ দেখো ভবন। ঠিক আছে, এই 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 নিয়মের উদাহরণ দিলাম আর কি। এরপরে 1 নম্বরে যে সন্ধিটা করেছি, অন্ত প্লাস ইক্ষ, অন্তরিক্ষ। তারপরে নি প্লাস আকার, দেখো নিরাকার।
ওখানেও কিন্তু আকার আছে, নি প্লাস আকার, নিরাকার। আহ তারপরে এই যে সংশোধনের এই নিয়মের উদাহরণ আরো আছে, দেখো সম প্লাস শোধন, সংশোধন, সম প্লাস বাদ, দেখো সংবাদ। তারপরে বসম, বসম প্লাস বাদ, দেখো বসংবাদ। ঠিক আছে, এই নিয়মের উদাহরণ দিলাম। এরপরে 5 নাম্বার নিন্দা প্লাস উক, এটা হলো নিয়ম ছাড়া। হ্যাঁ, আমাদের নিয়ম ছাড়া কিছু সন্ধি আসতে পারে, সেটাকে বলে নিপাতনে। এগুলো মুখস্থ করবো। আমি যে শীটটা দিয়েছি সন্ধির, এই শীটটা প্রিন্ট করে দিয়েছি, আর পিডিএফও আমি গ্রুপে আবার দিয়ে দিচ্ছি। এটা একটু পড়ে নিবা সবাই সন্ধির। ঠিক আছে, এটা ব্যাপক কাজ দিবে। সন্ধির এই যে শীটটা আমি পিডিএফ করে দিয়েছি, এইটা সবগুলো দেখলে তোমার মানে আর কোনো সমস্যা হবে না। বাগধারা যেটা দিয়েছি আর সন্ধি যেটা দিয়েছি, এটা একদম চূড়ান্ত আর কি। এটা আর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? ওটা পুরোটাই করবে, সন্ধি আর বাগধারা এটা পুরোটাই করবে। এটা আর চেঞ্জ করব না। ওকে, এরপরে দ্বিতীয় টপিক দেখো, বাগধারা। বাগধারা আমি একটা শিট দিয়েছি, ওইটা পুরোটাই পড়লে হবে। কলুর বলদ, আমি শুধু মিনিং বলে আমি সলভ করছি। কলুর বলদ মানে হলো তোমার বেকার খাটা আর কি। হ্যাঁ, মানে পরিশ্রম করা, কোনো পারিশ্রমিক ছাড়া কলুর বলদ। ঠিক আছে, এরপরে ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য। বিড়ালের ভাগ্যে শিখে ছাড়া মানে হঠাৎ করে মানে প্রত্যাশিত জিনিস পেয়ে যাওয়া। চকচক করলেই শোনা হয় না, তার মানে দেখতে ভালো হলেই জিনিসটা ভালো হয় না। আর ভালো মন্দ মানে ভালো মন্দ, নিজে ঢাক নিজে পেটানো মানে নিজের প্রশংসা নিজে করা। ঘোড়া ডিঙে ঘাস খাওয়া মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টপকিয়ে কিছু করা। হুম, এক কথায় উপরওয়ালাকে টপকিয়ে কিছু করা, বসকে টপকিয়ে কিছু করা। সাপে নেউলে মানে শত্রুতা। হ্যাঁ, সাপে নেউলে, তারপর আদায় কাঠকলায়, এরপরে তোমার ওই যে দা কুমড়া সম্পর্ক, হ্যাঁ, এগুলো দিয়ে বোঝায়। অহিনকুল সম্পর্ক, এগুলো দিয়ে বোঝায় শত্রুতা। চোরে চোরে মাসতুতো ভাই মানে দুজন সমান বৈশিষ্ট্য লোকের মধ্যে বন্ধুত্ব হয়, সুসম্পর্ক হয়। সাইসাপা আগুন হলো তোমার ওই যে হিডেন ট্যালেন্ট বলি, মানে লুকানো প্রতিভা আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তুমি সব নম্বরটা লিখবা, শূন্যস্থানে নম্বরটা লিখবা। যদি নম্বর এবং শব্দ দুটোই লেখো, তাহলে শব্দ ঠিক থাকলো, তোমার নম্বর ভুল হলো, অথবা নম্বর ঠিক আছে শব্দ ভুল হলো, জিরো হয়ে যাবে। এই জন্য আমরা মানে যেটা আমাদের নিয়ম, যেটা নিয়ম অনুযায়ী শুধু নম্বরটাই লিখবো আমরা। কোশ্চিন কালেও বাগধারা লিখবো না, ঠিক আছে? তাহলে দেখো, এত প্রস্তুতি সত্ত্বেও তোমার কাজটা হলো না, এটা ইঁদুর কপালে ছাড়া আর কি। তার মানে টু, আমরা শুধু 2 নাম্বারটা লিখে দিব। তার অমায়িক আচরণে বোঝা যায় না, এত দুষ্কর্মে অর্থাৎ খারাপ কাজে সে লিপ্ত। কথায় আছে চকচক করলেই শোনা হয় না। ঠিক আছে, তো আমরা এখানে অবশ্যই 4 লিখে দেব। 4, আমরা অবশ্যই এখানে 4 লিখে দিব। আহ আমরা একটুখানি এটা সেভ করে নিই, তা না হলে আবার ওই পরবর্তীতে আমরা কোন পর্যন্ত সলভ করলাম এটা আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, কারণ আমরা আজকে যত যেটুকু পারবো নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। হুম, নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করব। এরপরে দেখো, উম, এখানে বলছে 3 নাম্বার, 6 গেল, 7 গেল, 8 ড্যাশ হচ্ছে, দেখো আবার ধরা পড়লে কিন্তু মহাবিপদ। তাহলে এটা ঘোড়া ডিঙে ঘাস খাওয়া হচ্ছে। কি হচ্ছে? ঘোড়া ডিঙে ঘাস খাওয়া হচ্ছে, তার মানে হবে 7 নাম্বার, মানে বসকে টপকি কিছু করা। ঠিক আছে, বসকে টপকি কিছু করা, এটাকে বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। ওকে, এরপরে দেখো, ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখছি এখন তোমার ড্যাশ সম্পর্ক। এটা সম্পর্ক থাকলে সাপে নেউলের সম্পর্ক অথবা এই জাতীয় কিছু হবে। দেখো, এই শান্ত ছেলেটি যেন ছাইচাপা আগুন। ঠিক আছে, জনসমুদ্রে চমৎকার গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। হ্যাঁ, ছাইচাপা আগুন। এরপরে দেখো, তোমার বাক্য রূপান্তর। তো আমরা সন্ধিতে অবশ্যই নির্ভুল লিখব, কারণ ভুল হলে 0, কোনো ফ্র্যাকশন মার্কস নাই। ঠিক হলে 2 নাম্বার। বাগধারাও একই, ভুল হলে 0, আর ঠিক নাম্বার হলে অবশ্যই 2 পাবে। বাক্য রূপান্তরে প্রথম দেখো, আজ বাস ধর্মঘটের ফলে কোনো স্কুল কোনো স্কুল খোলা ছিল না। এখানে দেখো, এখানে ছিল আছে, তো এখানে সব স্কুল বন্ধ ছিল। আজ বাস ধর্মঘটের ফলে, দেখো, আজ বাস ধর্মঘটের ফলে
আমি সহজ করার জন্য, নেগেটিভ আছে তো পজিটিভে লিখতে হবে এখানে। খোলা ছিল না, আমাদের লিখতে হবে ছিল, মানে পজিটিভ। না মানে হলো নেগেটিভ, না থাকলে নেগেটিভ, আর পজিটিভ মানে না তুলে দিলেই পজিটিভ। তো লাস্ট বাস ধর্মঘটের ফলে শহরের এই কোনো স্কুল খুলে ছিল না, এটার পজিটিভ ফরম্যাট হলো সব স্কুল। সব স্কুল এই খোলা ছিল, এখানে খোলার জায়গায় আমাদের বন্ধ, এই ওয়ার্ডটাকে অপোজিট ওয়ার্ড দিতে হবে, বিপরীত শব্দ দিতে হবে, আর না তুলে দিতে হবে, তাহলে মিলে যাবে, ঠিক আছে। না ছিল না, মানে যেহেতু আমাদের ইনস্ট্রাকশন এখানে ছিল দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ছিল দেওয়া থাকলে অবশ্যই আমাদেরকে এখানে করতে হবে, মানে কি বলা যায়, তোমার সিলোটা তুলে দিতে হবে, কারণ যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এটাকে কিওয়ার্ড বলে, পাংচুয়েশন আর কিওয়ার্ড চেঞ্জ করা যাবেই না, ঠিক আছে, এটা চেঞ্জ করলেই জিরো হয়ে যাবে। এরপরে দেখো, কে না ম্যাজিক দেখতে ভালোবাসে, এখানে শুধু ম্যাজিক দেখতে তোমার কে না ভালোবাসে, এখানে কিন্তু কি আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে, তার মানে কোশ্চেন আছে এটা, আর, মানে প্রশ্নটা হলো কোশ্চেনে, আর আমাদের এখানে দাঁড়িয়ে দিয়েছে, তার মানে কোশ্চেন ইন্টারোগেটিভ থেকে আমাদেরকে পজিটিভে লিখতে হবে। কে না ছিল, কে না হলো নেগেটিভ, আবার কোশ্চেন, এই জন্য আমাদের নেগেটিভও বাদ দিতে হবে, কোশ্চেনে বাদ দিতে হবে। তাহলে দেখো, আমি এই ম্যাজিক যেহেতু আছে, তাহলে বাকিটুকু লিখে দিলেই হবে, ঠিক আছে। এই ম্যাজিক, ম্যাজিক দেখতে ভালোবাসে, এখন তো বাক্য কমপ্লিট হয় না, এই জন্য ওই যেহেতু কেন ছিল ওর অপোজিট হিসেবে সবাই, ম্যাজিক দেখতে সবাই ভালোবাসে, এই সবাই শব্দটা লিখলে হয়ে যাবে। এরপরে দেখো, আজ আজকাল খাটে জিনিস পাওয়া, তোমার আজকাল খাটে জিনিস পাওয়া হলো, এখানে বলছে আজকাল খাটে জিনিস পাওয়া হলো দুর্লভ। দুর্লভ মানে হলো সহজ না আর কি, দুর্লভ মানে কি, সহজ না। দুষ্কর, দুর্লভ মানে কি, দুষ্কর, কষ্টকর, রেয়ার। তাহলে দুর্লভ মানে দুষ্কর, তাহলে খাঁটি জিনিস পাওয়া দুষ্কর, তাহলে আমরা লিখবো কি, আমরা এখানে যেহেতু না আছে, নেগেটিভ করতে হবে, না মানে নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ করতে গেলে আজকাল খাঁটি জিনিস, এই দুর্লভ কথাটা বাদ দাও, আজকাল খাঁটি জিনিস ওই না এর সাথে মেলানোর জন্য সহজে, সহজে পাওয়া যায় না, না তো আছে, তাহলে শুধু সহজে পাওয়া এইটুকু লিখলাম কিন্তু। বাক্য রূপান্তরে তাহলে আমরা কি করলাম, অর্থ পরিবর্তন করলাম না, এখানে যে শব্দটা দেওয়া আছে সেই শব্দের সাথে মিলিয়ে আমরা লিখলাম। এই সামান্য করলেই, পরিবর্তন করলে আমরা পুরো নম্বর পেয়ে যাব, ঠিক আছে, প্রত্যেকটিতে 2 করে। অর্থ পরিবর্তন হয়ে গেলে কিন্তু জিরো হবে, আমরা অর্থ পরিবর্তন করতে পারবো না, আমরা শুধুমাত্র কি পরিবর্তন করতে পারবো, ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু সেই ওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যেন বাক্য পরিবর্তন, অর্থের পরিবর্তন না হয়ে যায়, শুধু ফরম্যাট পরিবর্তন করব, অর্থের না কিন্তু। লেখাপড়ায় পুরোপুরি মনোনিবেশ করলে তবেই ভালো ফল আশা করা যায়, এখানে করতে হবে। দেখো এটি আছে সিম্পল সেন্টেন্সে, লেখাপড়ায় পুরোপুরি মনোনিবেশ করলেই, করলে তবেই ভালো ফল আশা করা যায়, তাহলে এটা করতে হবে। তাহলে আমরা লিখবো, দেখো ভালো ফল আশা করলে, এই ভালো ফল আশা করলে, হুম ভালো ফল আশা করলে আমরা, হ্যাঁ, ভালো ফল আশা করলে লেখা, লেখাপড়ায় পুরোপুরি মনোনিবেশ করতে হবে। ওটা কমপ্লেক্সে ছিল, তবেই আছে তো কমপ্লেক্সে। ভালো ফল আশা করলে লেখাপড়ায় পুরোপুরি মনোনিবেশ করতে হবে, কি করলাম, আগের অংশটুকু প্রথমে, প্রথমের অংশটুকু পরে দিয়ে এই করতে হবে সাথে মিলিয়ে দিলাম, কারণ আমাদের এটা খেয়াল রাখতে হবে পাংচুয়েশন এবং যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এর সাথে কিন্তু মিলাতে হবে, ঠিক আছে, ইচ্ছা মতো করতে পারবো না। এরপরে আবহাওয়া দপ্তর জানালো আজ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এখানে আজ আছে, এই জন্য আমরা এখানে লিখবো আবহাওয়া, আবহাওয়া লেখা আছে এখানে, ঠিক আছে, আবহাওয়া। তাহলে এই দপ্তর জানালো যে, বাকি অংশটুকু আমাদের লিখতে হবে, ঠিক আছে, তাহলে আমরা লিখবো আবহাওয়া দপ্তর জানালো যে, যেহেতু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে একটা যে দিতে হয়, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা লিখলাম আবহাওয়া দপ্তর জানালো, আবহাওয়া দপ্তর জানালো যে, কোনো এই কমা ঊর্ধ্বকমা থাকবে না, যে, আর আজ থাকলে সেদিন, আজ থাকলে কি হবে, সেদিন, সেদিন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, আজ থাকলে সেদিন, এই একটা জিনিস মুখস্থ করতে হবে, আজ থাকলে সেদিন তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এখানে শুধু একটু আছে দিলে অর্থটা মিলে যাবে আর কি, আর কোনো পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা এই যে আর সেদিন দিলাম, আর সব ঠিক রাখলাম। এই হলো বাক্য রূপান্তর। কারো যদি প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব আর 1 মিনিট পরে, ঠিক আছে, আমাদের 3 মিনিট আছে তো 1 মিনিট পরে। ক্লোজ প্যাসেজ তো আমরা আজকে সলভ করতে পারবো না, তাহলে আমরা কোশ্চেনের আনসার নিয়ে নেই।
এ পর্যন্ত ধৈর্য ধরার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন কোশ্চেন আনসার শুরু হচ্ছে। কারো যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করো, আমি তোমাদেরকে কোশ্চেন করার সুযোগ করে দিলাম। স্যার আমার জানার আছে, বলছিলাম স্যাটারডেতে আপনি কি 2টা থেকে 4টায় মক পেপার পরীক্ষার উপর নেবেন? ক্লাস রিলেটেড কথা আমি পরে বলি, আমি শুধু কোশ্চেনের আনসার দিই এখানে, হ্যাঁ। আমাকে টেক্সট করো একটু, হ্যাঁ। ঠিক আছে। মক রিলেটেড কোশ্চেন করো, কারণ এখন সময় কম তো। আমরা অন্য 1-2 মিনিট আছে, একটু দ্রুত কোশ্চেন করো। পার্সোনাল কোনো টকিং থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো এখানে এই পর্যন্ত তো ডিসকাশন করেছি, আমরা এর পরের থেকে নেক্সট ক্লাস ডিসকাশন করব। সন্ধি দেখো কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে এই যে বাগধারাতে কোশ্চেন আছে কিনা, বাক্য রূপান্তরে আছে কিনা আগামী। বাগধারা লাস্টেরটা বলে দেবেন। অর্থটা আবার একটু বলে দেই তাহলে। আমি এই ক্লোজ প্যাসেজ নেক্সট ক্লাস থেকে শুরু করব। কলুর বলদ মানে হলো একটা না, মানে ওই বেগার খাটা এক কথায়। আর ইঁদুর কপালে মানে হলো তোমার মন্দ ভাগ্য। বিড়ালের ভাগ্যে শিখে ছেঁড়া মানে হলো, এটা আমি একটু বুঝিয়ে দেই। মানে প্রত্যাশিত জিনিস তুমি চাও কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই, হঠাৎ করে পেয়ে গেছো, তখন এইটা বলা হয় বিড়ালের ভাগ্যে শিখে ছেঁড়া। হঠাৎ করে প্রত্যাশিত জিনিস পাওয়া। আর চকচক করলেই শোনা হয় না, মানে দেখতে ভালো হলে জিনিসটা ভালো হয় না। ভালো মন্দ মানে ভালো মন্দ, নিজের ঢাক নিজে পেটানো মানে নিজের প্রশংসা নিজে করা। আর ঘোড়া ডিঙে ঘাস খাওয়া মানে ওই যে বসকে বা উপরওয়ালাকে টপকে কিছু করা। সাপে নেউলে মানে শত্রুতা, চোরে চোরে মাস্তুতো ভাই। মানে দুইজন একই বৈশিষ্ট্যের মানুষের মধ্যে সুসম্পর্ক হয়। ছাই চাপা আগুন মানে হলো লুকানো মানে মেধা বা হিডেন ট্যালেন্ট আমরা যেটাকে বলি। ওকে, ধন্যবাদ যে প্রশ্ন করেছিল। আমরা এর পরের জনের কোশ্চেন নিচ্ছি। এরপরে কি কোশ্চেন করবো? আমরা এর আগে ওয়ার্ড মিনিং গুলো সব বলি নাই, হ্যাঁ। আমরা ওখানে ওয়ার্ড মিনিং গুলো অল্প সময় আছে, একটু বলে দেই। এর আগের যে এটা ছিল, আমরা টেক্সটের ভিতরে ওয়ার্ড মিনিং গুলো বলেছিলাম, হ্যাঁ। এই একটু আগে যে কম্প্রিহেনশনটা পড়লাম, ওয়ার্ড মিনিং গুলো স্বাভাবিকভাবে ওয়ার্ড মিনিং আলাদা পড়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমি যে শিটগুলো দিয়েছি ওগুলো পড়লে অনেকটা কাজ হবে। আর কম্প্রিহেনশন যখন আমি পড়াই, সবগুলোর অর্থ আমি কিন্তু লিখে দেই এই ভিতরে যতগুলো ওয়ার্ড আছে। দুর্মূল্য মানে কি বলতো? দুর্মূল্য মানে অনেক দামি।